Hello students, welcome to Rise Eyes YouTube channel. I am Amit Kiran Chaudhuri. Today is in our deep analysis, we are going to discuss the One Health approach. এই দ্য ওয়ান হেলথ অ্যাপ্রোচ কিন্তু আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসছে এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাটস ওয়াই ওয়াই আর কভারিং দিস টপিক ফ্রম মেন্স অ্যান্ড প্রিলিমস পার্সপেক্টিভ। তো মেন্সের দিক থেকেও এটা কভার হবে এবং প্রিলিমসের দিক থেকেও এটা কভার হবে। তো আমরা যদি দেখি যে ওয়ান হেলথটা কি, ওয়ান হেলথ হচ্ছে এই হিসাবে কনসেপ্টটা এসছে যে মানুষের হেলথ কি শুধু মানুষের নিজের কাজের উপর ডিপেন্ডেন্ট? তার মানে বৃষ্টিতে ভিজলাম বলেই কি ভাইরাল ফিভার হলো? না। ভাইরাল ফিভারের জন্য বা আমাদের যে রোগ ব্যাধি রয়েছে বেশিরভাগটাই কিন্তু রিজন আমাদের পার্শ্ববর্তী যে এনভায়রনমেন্ট, আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্ট তার উপরে, এবং আমাদের আশেপাশে যে জীবজন্তু এনিমালস রয়েছে তারা কতটা সুস্থ রয়েছে তার উপর ডিপেন্ড করে আমাদের সুস্থতাটা। সেজন্য আমরা মাঝে, মাঝে দেখি বাজারে যে ব্লাড ফ্লু হয়েছে বলে মুরগির দাম কমে গেছে। কেন আমরা মুরগির দাম কমে গেছে? কারণ ব্লাড ফ্লু হয়েছে, মানুষ মুরগি কম খাচ্ছে। তো আমরা কিন্তু এই কনসেপ্টটা আগের থেকেই জানি যে মুরগির থেকে কিন্তু রোগটা মানুষের মধ্যে আসতে পারে। এজন্যই কিন্তু খাওয়া কমে যায়। তো সেখান থেকেই কিন্তু আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস আমরা ড্র করতে পারি। তো ওখান থেকেই যখন সায়েন্টিস্টরা বলতে চাইছে যে আমরা যদি ওয়ান হেলথ অ্যাপ্রোচ নিয়ে চলি, তার মানে মানুষকে যদি সুস্থ রাখতে হয় তার জন্য এনভায়রনমেন্টকে সুস্থ রাখতে লাগবে। আমাদের আশেপাশে যে জীবজন্তু আছে, কুকুর আর যত ডোমেস্টিক অ্যানিমালস রয়েছে এদেরকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু মানুষকে সুস্থ রাখা যাবে। তাহলে শুধু হসপিটাল করে বা মানুষের ভ্যাকসিন, মানুষের ট্রিটমেন্ট, মেডিসিনস বানিয়ে মানুষকে সুস্থ রাখা যাবে না। এই হেলথ অ্যাপ্রোচটা সাস্টেনেবল না বা লং টার্মে চলবে না। কারণ আমাদের হেলথ পুরোপুরি নির্ভর করছে আমাদের আশেপাশের এনভায়রনমেন্টের উপর, আশেপাশের জীবজন্তু অ্যানিমালসদের উপরে। তাই ওয়ান হেলথ কনসেপ্টের আন্ডারে সবাইকে একসাথে নিয়ে আমাদেরকে ট্রিটমেন্টে নামতে হবে। তো সেটাই হচ্ছে ওয়ান হেলথ অ্যাপ্রোচ। তো আমরা দেখে নিই। এটা খুবই একটা ইজি টপিক, যতটা আমি বোঝাতে পারলাম ওটাই হচ্ছে কিন্তু মেইন কনসেপ্ট। তো ওয়ান হেলথ নিয়ে যদি আমরা দেখি, দেখো ডেফিনেশনটা আমি অলরেডি বলে দিয়েছি। এই ওয়ান হেলথ কনসেপ্টের ফার্স্ট এনেছিল 19th সেঞ্চুরিতে রুডল্ফ ভিরচক। এটা হচ্ছে উনি বলেছিল যে ওয়ান মেডিসিন কনসেপ্ট এনেছিল। এই যে ওয়ান হেলথ কনসেপ্টটা এটা ওয়ার্ল্ড লেভেলে ৪ টে অর্গানাইজেশন করছে। কোন ৪ টে অর্গানাইজেশন করছে আমরা মুখস্থ করব না। কিভাবে করব? এনভায়রনমেন্ট কে দেখে? এনভায়রনমেন্ট আমরা জানি বারবার আসে এনভায়রনমেন্ট বলতে গেলে ইউনেপ। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনেপ। তারপরে দেখো অ্যানিমাল হেলথ কে দেখে? আর হিউম্যান হেলথ কে দেখে? হু। আর সবকিছু নিয়ে যে ফুড রিলেটেড এই কিছুতে, সেটা হচ্ছে ফাও। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু করেছি আমরা। ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সেটা হচ্ছে আমাদের যত ফুড রিলেটেড সেটা। ইউনেপ হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, অ্যান্ড WOAH ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিমাল হেলথ। অ্যানিমেলের জন্য অ্যানিমাল হেলথ, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিমাল হেলথ। হু হচ্ছে আমাদের হেলথ, ইউনেপ হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ। আর এই সব কিছু কিন্তু একটা জিনিসের সাথে লিঙ্ক রয়েছে, সেটা হচ্ছে খাবার। দ্যাটস ওয়াই ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। বোঝা গেল? এইবার আমরা আসি যে আমরা কেন ওয়ার্ল্ড হেলথ কে অ্যাপ্রোচটাকে নেব। আমি একটা ওভারঅল বলেছি। এবার আমরা দেখি পয়েন্ট ওয়াইজ, যেটা আমরা পরীক্ষার খাতায় মেন্সের খাতায় লিখতে পারবো। দেখো যে ডেটা বলছে যে সিগনিফিকেন্স, তো ডেটা কি বলছে যে জুনোটিক ডিজিজ বার্ডেন, বলছে আমাদের যত না ডিজিজ হয় এখন আপাতত যে নোন ইনফেকশন হচ্ছে তা 60% জুনোটিক ডিজিজ এই অ্যানিমালসদের থেকে আসে, এবং যত এমার্জিং ইনফেকশনস হচ্ছে সেগুলো কিন্তু 75% অ্যানিমাল থেকে আসে। তাহলে আমাদের যখন রোগের বেস যে 75% যেখানে অ্যানিমালস থেকে আসে, তাহলে আমাদের তো ফার্স্ট অ্যানিমালদের ট্রিটমেন্ট দরকার। তাদেরকে যদি আমরা রোগমুক্ত রাখি তাহলে আমরা রোগমুক্ত থাকবো। এই কনসেপ্টে কিন্তু কাজ হচ্ছে। বোঝা গেল? এটা একদম সিম্পলি জিনিস। দেন দেখি যদি আমরা জানি আমাদের খুব বলা হয় যে অ্যান্টিব্যাকটেরিয়া খাওয়া উচিত না। আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই না? কোনো কিছু অসুবিধা হলে অ্যান্টিবায়োটিক খেয়ে নিই। এখন ডক্টর বারণ করছে, অ্যান্টিবায়োটিক তো খাবেনই না। খেলে আপনি অ্যান্টিবায়োটিকের কোর্স পূরণ করুন, যে ৩ দিন, ৫ দিন বা ৭ দিনের যে কোর্স থাকে কমপ্লিট করুন। কেন কমপ্লিট করুন? কারণ যে আমরা যে বায়োটিক যেটা খাই তার ফলে কি হচ্ছে, আমরা ইররেগুলার ভাবে খাই। একটা খেলাম কি ২ টো খেলাম, সুস্থ হয়ে গেলাম, খেলাম না। এর ফলে কি হচ্ছে, আমাদের বডিতে অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। তার মানে এর পরে যদি ওই ব্যাকটেরিয়াটা অ্যাটাক করে, আমাদের বডি রেজিস্ট করতে পারে না। তো এই যে কনসেপ্টটা রয়েছে সেক্ষেত্রে বলছি যে শুধু অ্যান্টিব্যাকটেরিয়াল যে ডিজিজটা শুধু আমাদের মধ্যে না, অ্যান্টিব্যাকটেরিয়া কিন্তু আমাদের পশুদের উপরে প্রয়োগ করা হয়। তার ফলে কি হয় কি, সেটা যখন আমরা খাচ্ছি, বিশেষ করে গরুদের।
গরুদেরকে অ্যান্টিব্যাকটেরিয়াল দেওয়া হয় ফর বেশি দুধের প্রোডাকশনের জন্য, মিল্ক প্রোডাকশনের জন্য দেওয়া হয়। এবং সেই দুধটা যখন আমরা কনজিউম করছি তার ফলে কি ওই রেজিস্ট্যান্সটা ওই জিনিসটা আমাদের মধ্যে চলে আসছে। তো এটা একটা কনসেপ্ট। তো আমরা যদি ওইদিকে অ্যানিমালসদেরকে প্রোটেক্ট করতে পারি, আমরা যদি তাদেরকে অ্যান্টিবায়োটিক না দিই, ইভেন বলা হয় যে পোল্ট্রি খাবারেও কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে। যা মুরগিদের জন্য পালনে যেটা দেওয়া হয়। সো আমরা যদি অ্যানিমালদেরকে অ্যান্টিবায়োটিক থেকে প্রোটেক্ট রাখতে পারি তাহলে সেটা আমাদের দেহেও আসবে না। এই যে বলছে সাইকেল থ্রু এনভায়রনমেন্ট, সেই জিনিসটা আমাদের এনভায়রনমেন্টে চলে আসে। দেন ফুড সিকিউরিটি, আমরা কি জানি যে ডিজিজের জন্য যে লাইভ স্টক আছে, লাইভ স্টক মানে কি যেগুলো আমাদের পশু, আমরা যেটা খাই, চিকেন হতে পারে, সেটা হচ্ছে মাটন হতে পারে। তো এই লাইভ স্টকের 20% ডিজিজের জন্য নষ্ট হয়ে যায়। তারা মারা যায়। তো 20% যদি আমাদের এইভাবে যদি প্রতি বছর যদি তারা ডিজিজের জন্য মারা যায়, তার ফলে কি হচ্ছে 1.3 বিলিয়ন পিপল এফেক্টেড হচ্ছে। তার মানে কি ১৩০ কোটি পপুলেশন এই 20% যে পশু-পাখি যে মারা যাচ্ছে তার ফলে তাদের খাদ্যের এফেক্ট পড়ছে। তো এটা কিন্তু ফুড সিকিউরিটির একটা বড় চ্যালেঞ্জ। সো ফুড সিকিউরিটি যদি করতে হয় তাহলে কি হবে? আমাদের ওয়ান হেলথ অ্যাপ্রোচ এ যেতে হবে। অ্যানিমালদের স্বাস্থ্য সুরক্ষিত করতে হবে। দেন ক্লাইমেট চেঞ্জ আর বায়োডাইভার্সিটি আমরা জানি এখন দিন, দিন আমাদের কার্বন এমিশনস আর অর বেশি আরবানাইজেশন এর জন্য আমাদের কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বায়োডাইভার্সিটি লস হচ্ছে এবং দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এনভায়রনমেন্ট এ এফেক্ট পড়ছে। তো এনভায়রনমেন্ট এফেক্ট পড়লে কি হবে? ডিরেক্ট আমাদের হেলথ এফেক্ট পড়বে। আমাদের পলিউশনস বেড়ে যাবে, আমাদের সেই সময় সিজনাল সবকিছু হবে না। তখন কি হবে? স্বাভাবিকভাবেই আমাদের হেলথ এ এফেক্ট পড়বে। তো তার জন্য দরকার কি? ওয়ান হেলথ অ্যাপ্রোচ। ইকোনমিক স্টেবিলিটি। আচ্ছা, আমাদের এখানে কারণ দেওয়া হয় যে আমরা ওয়ান হেলথ অ্যাপ্রোচ নেব। আমাদের নিজেদের হেলথই আমরা রক্ষা করতে পারছি না, অত ফান্ড নেই। কিন্তু একটা যদি সামান্য একটা স্ট্যাটিক্স দেখা যায় ওয়ার্ল্ড ব্যাংকের, দেখো প্রতিটা স্ট্যাটিক্স এর জন্য কিন্তু আমরা কিন্তু মেনশন করে দিয়েছি সোর্স। এইভাবেই কিন্তু অ্যান্সার রাইটিংটা করবে। অলওয়েজ মেনশন সোর্স whenever you put any data, mention the sources। যে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে? ওয়ান হেলথ অ্যাপ্রোচকে যদি আমরা মেইনটেইন করতে হয় তাহলে আমাদের 10 to 11 বিলিয়ন ডলার অ্যানুয়ালি দরকার। কিন্তু একবার যদি প্যান্ডেমিক হয়ে যায় তাহলে কত দরকার? ট্রিলিয়ন ডলার, একটা ইকোনমি শেষ হয়ে যেতে পারে। তো বলছে ট্রিলিয়ন অফ ডলারের লস্ট হয়ে যায়, একটা জিডিপিতে নষ্ট হয়ে যায়। তো ট্রিলিয়ন ডলার জিডিপি নষ্ট হওয়া ভালো? নাকি ১০-১১ বিলিয়ন ডলার করে প্রতি বছর খরচ করব? তার ফলে কি হবে? মানুষ সুস্থ রয়েছে, পশু-পাখি সুস্থ রয়েছে এবং এনভায়রনমেন্ট সুস্থ রয়েছে। একটা হেলথি লাইফ লিড করা যাবে। তো খরচাও কিন্তু সাস্টেনেবল। এবার আমরা দেখেছি গ্লোবালে কি, কি ফ্রেমওয়ার্কস রয়েছে। মানে গ্লোবালে কি, কি ইনিশিয়েটিভস তারা নিয়েছে। দেখো ওয়ান হেলথ জয়েন্ট অ্যাকশন প্ল্যান চলছে ২২ থেকে ২৬ পর্যন্ত। হু এর প্যান্ডেমিক এগ্রিমেন্ট রিসেন্টলি হয়েছে। এটা কিন্তু লিগালি বাইন্ডিং ট্রিটি। কোশ্চেন আসতে পারে ইউপিএসসিতে, দিস ইজ লিগালি বাইন্ডিং অর নট, এরকম কিন্তু এগ্রিমেন্ট দিয়ে এসেছিল। 2014 আর 15 এরকম কোশ্চেন এসেছিল যে নিউ ইয়র্ক ডিক্লারেশন ইজ লিগালি বাইন্ডিং অর নট, এরকম সামথিং। তো ওরকম যেহেতু আসতে পারে তো এটাও কিন্তু আসতে পারে যে হুয়ের যে প্যান্ডেমিক এগ্রিমেন্ট লিগালি বাইন্ডিং কি ইজ অর নট, ঠিক আছে? তো এটা দেখে নিলাম। ম্যানহাটন প্রিন্সিপালস এরকমও আসতে পারে যে ম্যানহাটন প্রিন্সিপালস রিলেটেড টু হুইচ ওয়ান হেলথ অ্যাপ্রোচ। তো এটা কি আছে যে দেখো ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি ১২টা পয়েন্ট, সরি ১২টা পয়েন্ট দিয়েছে ফর ওয়ান হেলথ এর জন্য। এইবার দেখে নিই যে ওয়ার্ল্ড দেখলাম ব্যাপার, দেখলাম যে ইন্ডিয়া কি, কি করছে। তো ইন্ডিয়া যদি দেখি দেখো ন্যাশনাল ওয়ান হেলথ মিশনস চলছে। কে চলছে? স্বয়ং প্রাইম মিনিস্টার অফিস থেকে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। যে প্রাইম মিনিস্টার সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন অ্যাডভাইজারি কাউন্সিল যেটা রয়েছে, এটা কিন্তু ডিরেক্ট এটাকে লঞ্চ করেছে এবং কে, কে এটাকে সামলাচ্ছে দেখো, ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাসব্যান্ডারি অ্যান্ড ডেয়ারি অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ। এরা দুজনটাকে সামলাচ্ছে। এখানে কি, কি করা হচ্ছে? বলছে রিয়েল টাইম ট্র্যাকিং হচ্ছে অ্যানিমাল অ্যান্ড হিউম্যান হেলথ এবং এর মধ্যে যতটা রয়েছে কি যে স্যাটেলাইট থেকেও এটাকে কিন্তু নজরদারি করা হচ্ছে যে কোন এরিয়ায় কোন ইনফেকশনটা বাড়ছে। তো এরম লেভেলে চলছে। আর কি, কি হচ্ছে? দেখো BSL-3, BSL-4 এগুলো হচ্ছে ল্যাব। ল্যাব মানে কি? ঠিক টেস্টিং ল্যাব। আমরা ব্লাড টেস্ট করতে দিই। পর আমাদের ডেঙ্গু হলে ডেঙ্গুর জন্য আমরা এলাইজা টেস্ট তো ল্যাবেই টেস্ট করতে দিই। তো আমাদের যে ল্যাবটা একটা স্যাচুরেশন আছে, মানে ওখানটা হচ্ছে সামান্য নরমাল যে রোগ ব্যাধির জন্য। আর এটা BSL-3, BSL-4 হচ্ছে একটু অত্যাধুনিক ল্যাব যেখানটায় অ্যানিমালসদেরও ওখানটায় টেস্ট করা সম্ভব। তো এই ল্যাবের নেটওয়ার্ক বাড়ানো হচ্ছে। এটাই হচ্ছে ন্যাশনাল ওয়ান হেলথ মিশনস। এর সাথে, সাথে কিছু স্টেটরাও নিজেদের ইনিশিয়েটিভ নিয়েছে ফর ওয়ান হেলথ এর জন্য। দেখো ওড়িশা সরি ওড়িশা ক্লাইমেট বাজেট করেছে। কেরালা দেখো মিনানগাড়ি মডেল করেছে যে কার্বন নিউট্রাল প্ল্যানস করছে। তামিলনাড়ু ওরকম ক্লাইমেট কোম্পানি অ্যান্ড কুল রুফ প্রজেক্ট করছে। তো এই জিনিসগুলো কিন্তু স্টেট লেভেলেও হচ্ছে।
আচ্ছা, এরপরে দেখে নিই যে আমরা বুঝলাম যে এত সিগনিফিক্যান্স আছে, এত ভালো জিনিস আছে, সমস্যা দেখলাম। কিন্তু এবার দেখি যে আমাদের ওয়ান হেলথ অ্যাপ্রোচটাকে করতে পারছি না কেন? কি চ্যালেঞ্জেস আসছে? সেটা দেখা যাক। তো চ্যালেঞ্জেস যদি দেখতে থাকি, দেখো ইনস্টিটিউশনাল সিলোস। সবথেকে জিনিস এখানে ৩ টে আমরা দেখলাম ৩ টে জিনিসের মার্জ হচ্ছে। একটা কি? একটা হচ্ছে অ্যানিমাল, একটা হচ্ছে হিউম্যান, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো ৩ টে ডিপার্টমেন্ট। তো ৩ টে ডিপার্টমেন্ট যদি কাজ যদি এক জায়গায় মার্জ হয়, আমরা জানি এখানটায় ওই মিনিস্ট্রি বলবে আমার আমার না, ওই মিনিস্ট্রি বলবে আমার না। তো কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে। কোনো ইনস্টিটিউশন নেই যে কি সিঙ্গল হ্যান্ডেডলি এটা করতে পারবে। তো ইনস্টিটিউশনের প্রবলেম। দেন ফান্ডিং অ্যাসিমেট্রি। ওয়ার্ল্ড ব্যাংক অ্যাসেসমেন্ট কি বলছে যে 15% ও দিচ্ছে না টোটাল বাজেটের এত বড় প্রজেক্টকে গভর্নমেন্টরা। সেটা একটা কথা। দেখো ডেটা ফ্র্যাগমেন্টেশনস। এইবার গ্রাউন্ড লেভেল থেকে কোন অ্যানিমেলের কোন রোগ হয়েছে এটা তো রিপোর্ট করতে হবে। রিপোর্টও হচ্ছে না, ডেটা আসছে না। তার ফলে কি হবে কি এআই দিয়ে যে এনালাইসিস করছে সেটারই ইনপুট খারাপ আসছে। লিগাল আর রেগুলেটরি গ্যাপস, কোনো তো রেগুলেশনস নেই। আচ্ছা ডিজিজের জন্য একটা অ্যাক্ট আছে সেটা হচ্ছে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 কলোনিয়াল টাইমে এই অ্যাক্টটা ছিল। সেটা এখন রিলেভেন্ট নেই। এখন যে ইমার্জিং যে আমাদের কমপ্লেক্স যে মডার্ন অ্যানিমাল ইন্টারফারেন্স হচ্ছে যে নতুন, নতুন রোগ আছে সেগুলো কিন্তু কভার করতে পারছে না সে। দেন ইনফ্রাস্ট্রাকচার আমরা তো বললাম যে ল্যাবরেটরি করব কিন্তু ওই মাপের তো ল্যাবরেটরি তৈরি হচ্ছে না। আর তার জন্য প্রচুর বাজেটও দরকার এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডেরও তৈরি করতে হবে। তো এটাও একটা জিনিস। সোসিও ইকোনমিক ব্যারিয়ার্স, ফাও রিপোর্ট কি দিচ্ছে? হাউ বলছে যে ফার্মার্সদের তো অতটা অ্যাওয়ারনেস নেই প্রথম কথা যে তার যে পশুটাকে দিয়ে সে চাষ করাচ্ছে বা তার যে পশুটা রয়েছে দুধ দিচ্ছে সে তার রোগ হয়েছে সে অ্যাওয়ারই নেই যে সে দেখাবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সে ভাবে সে যদি দেখায় তাহলে যদি সেটা যদি অকেজো হয়ে যায়, তারা যদি তারপরে আর তাকে না দেয় চাষ করাতে, তার ফলে কি হবে তার ইকোনমিক লস হবে, সেজন্য তারা গভর্নমেন্টকে দেখায়ও না। এটাও একটা কিন্তু প্রবলেম। তো এইসবের জন্য থেকে লড়তে গেলে আমরা কি, কি করব? ওয়ে ফরওয়ার্ড কি, কি চাই? ওয়ে ফরওয়ার্ড যদি বলছে যে ইন্টিগ্রেটেড লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক। বলছে কি যে ওআরএফ বলছে, ওআরএফ কে অবজারভেশন রিসার্চ ফাউন্ডেশন। এটা একটা এনজিও এবং গভর্নমেন্ট ব্যাকড এনজিও কিন্তু। এরা বলছে যে একটা শেয়ার্ড বাজেটিং করতে এবং ইন্টার মিনিস্ট্রিয়াল একটা কোঅর্ডিনেশন করতে। তার জন্য কি দরকার? স্ট্যাচুটরি ব্যাকিং। স্ট্যাচুটরি ব্যাকিং মানে কি? একটা ল পাস করা। ল পাস করালে কি হবে কি? ওয়ান হেলথ অ্যাক্ট যদি আমরা পাস করা তাহলে কিন্তু এটার স্ট্রেংথ হবে। দেন অপারেশনালাইজেশন ওয়ান হেলথ ইউনিটস। এই যে নীতি আয়োগের ভিশন 2035 আছে এবং তাতে কিন্তু নীতি আয়োগ বলে দিয়েছে ওয়ান হেলথ ইউনিটস বলে একটা স্পেশালাইজ সার্ভেলেন্স ইউনিট দরকার যেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত কাজ করবে। মানে ডিস্ট্রিক্ট লেভেলেও ইউনিটটা বসে দেখবে যে কোন এরিয়ায় কোন জিনিসটা ঠিকভাবে হচ্ছে কিনা, যে এনিম্যালদের হেলথও ঠিকভাবে কভার হচ্ছে কিনা এবং সেটাকে ইন্টিগ্রেট করবে হিউম্যান হেলথের সাথে। ইউনিফাইড ডেটা বলছে যে দুজনের ডেটাটা আসছে যে হিউম্যানের ডেটা, অ্যানিমালের ডেটাটা, এটাকে ইন্টিগ্রেটেড করে এআই দিয়ে এক্সট্রাক্ট করিয়ে একটা কনক্লুশনে আনতে। ইনসেন্টিভাইজিং রিপোর্টিং, এই যে যেটা ফার্মার্স যেটা করতে চাইছিল রিপোর্ট করছিল না যে আমার পশুটার রোগ হতে পারে, আমার পশুটা কোনো রোগ হয়েছে, তার জন্য কি বলছে যে যদি কেউ রিপোর্ট করে তাকে ইনসেনটিভস দাও, তাকে টাকা দাও বা তাকে অন্যরকমভাবে ইনসেন্টিভাইজ করো, পুরস্কৃত করো। তারপর বলছে কি স্ট্রেংথেনিং এনভায়রনমেন্টাল হেলথ। তো ইউনেপের আন্ডারে আমি বললাম ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের আন্ডারে আমাদের কি হবে যে এনভায়রনমেন্টটাকে আরো ঠিকঠাক করতে হবে এবং তার জন্য বলছে কি যে ফরেস্ট অফিসিয়াল ইকোলজিক্যাল অফিসিয়ালসদের কি করতে হবে, এদিকে দেখো আমি এই জায়গাটা দাগ লেগে গেছে। দেখো ফরেস্ট অফিসিয়ালস আর ইকোলজিক্যালদের কি করতে হবে যে আরবান প্ল্যানিং এর মধ্যে তাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তার ফলে কি হবে আরবান প্ল্যানিংটা আরো বেশি কি হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে এবং ওয়াইল্ড লাইফ হিউম্যান ইন্টারফারেন্সটা আরো ভালোভাবে ম্যানেজ হবে। গ্লোবাল লিডারশিপ কি বলছে যে আমাদের যে G20 যে নিউ দিল্লি ডিক্লারেশন এটার উপরে যেটা হয়েছিল ওয়ান হেলথের উপরে, সেটা বলছে যে আমরা এটাকে লিভারেজটাকে নিয়ে গ্লোবাল যে সাউথ আছে তাদের কাছে একটা লিডারশিপটা রোল প্লে করি এবং তাদেরকে নতুন দিশা দেখায় যে হুয়ের প্যান্ডেমিক ট্রিটির আন্ডারে যে আমরা নিজেদের যে রিসার্চ করছি সেটাকে যেন আরো শেয়ার্ড হয়, যে নতুন নতুন রিসার্চ আসছে সেগুলো গ্লোবাল সাউথের মধ্যে যেন শেয়ার্ড হয়। তো এবার কনক্লুশন আমরা দেখে নেবো কি রয়েছে। দেখো শর্ট কনক্লুশন যেটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম আমরা লিখতে পারবো। অ্যাডাপ্টিং দ্য ওয়ান হেলথ অ্যাপ্রোচ ইজ আ বায়োলজিক্যাল এন্ড ইকোনমিক নেসেসিটি। বায়োলজিক্যাল নেসেসিটি কেন আমি বোঝা গেল যে হিউম্যানকে সুস্থ রাখতে গেলে এটা দরকার। ইকোনমিক নেসেসিটি কেন, যদি আমরা ওয়ান হেলথের উপর কাজ না করি বড় প্যান্ডেমিক আসবে, আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমি ধূলিসাৎ হয়ে যাবে। বাই ইন্টিগ্রেটিং হিউম্যান, অ্যানিমাল এন্ড এনভায়রনমেন্টাল হেলথ, এই ৩ টে হেলথ যখন আমরা একসাথে করতে পারবো, ইন্ডিয়া ক্যান এনশিওর প্যান্ডেমিক রেসাইলেন্স, গ্লোবাল লিডারশিপ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
আমরা কি হব? প্যান্ডেমিকে আমাদের কোনো ক্ষতি হবে না। গ্লোবালে আমরা লিডার হতে পারবো। এই ম্যাটারে তো আমরা লিডার হতে পারবো এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারবো। যেটা সুদূর প্রসারী একটা ডেভেলপমেন্ট কিন্তু আমরা রান করতে পারবো। তো এই যে আমরা আর্টিকেলটা টোটালটা পড়লাম, এটার কিন্তু আমরা বেঙ্গলিতেও রয়েছে দেখো গভীর বিশ্লেষণ ওয়ান হেলথ এবং দেখো এখানটায় কোয়েশ্চেনও দেওয়া রয়েছে। ভূমিকা ওয়ান হেলথ নিয়ে, ওয়ান হেলথ পদ্ধতির গুরুত্ব যেটা আমরা সিগনিফিক্যান্স পড়েছি। তো টোটাল কিন্তু ডকুমেন্টটা বেঙ্গলিতেও রয়েছে, আবার ইংলিশে রয়েছে। কেউ যদি ইংলিশে পড়তে চায় তাও ইংলিশে পাবে, কেউ যদি বেঙ্গলিতে করতে চায় সে বেঙ্গলিতে পাবে। এখানটায় কোনো ব্যারিয়ার্স নেই এবং আমরা চেষ্টা করছি, আমাদের টিম রাইস সাইজ চেষ্টা করছে যে বেঙ্গলি যদি কেউ বাংলা ভাষাতে লিখে যদি কেউ আইএস হতে চায় সে হতে পারবে। আমরা সেই যে ব্যারিয়ার্সটা সেটা মিটিয়ে দেবো। তো আফটার রিডিং দিস আর্টিকেল তোমরা এই কোয়েশ্চেনটা, একটা কোয়েশ্চেন আমরা দিয়েছি, এই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে। Discuss the significance of One Health approach in strengthening pandemic preparedness and addressing emerging zoonotic disease in India. What challenges hinder its effective implementation? এই কোয়েশ্চেনটা কিন্তু সরাসরি এখান থেকে পাওয়া যাবে। অ্যান্সারটা তো এটা ভালো করে ডকুমেন্টসটা পড়ে নিজের থেকে অ্যান্সার লিখবে। 10 মার্কস দেওয়া রয়েছে। নিজের থেকে 10 মিনিট টাইম নিয়ে লিখে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা কি করব কি এটা তোমাদেরকে এভালুয়েট করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর তার সাথে কি আছে? এর সাথে, সাথে এই যে ডকুমেন্টসটা ইংলিশে বা বেঙ্গলিতে এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। বেঙ্গলি প্লাস ইংলিশ আমাদের ওয়েবসাইটে আপলোড রয়েছে। এর সাথে, সাথে প্রিলিমস এর জন্য প্রিলিমস ব্যাচ পাবে এবং আ মে আর এডিটোরিয়াল এর জন্য এডিটোরিয়াল এক্সপ্লেইনড এর ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, অল দ্য বেস্ট।